নমস্কার, আপনারা শুনছেন অ্যালাভেস্টা স্টুডিওস। আমি অর্ক। আজকের গল্প রিক্সাওয়ালা। অসংখ্য ধন্যবাদ সৌম্য, রমিত এবং শাইনিকে এই উদ্যোগে আমার পাশে থাকার জন্য। শুরু হচ্ছে আজকের গল্প রিক্সাওয়ালা। বাজে রকমের শব্দ করে ট্রেনটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। এই সামান্য কয়েক মুহূর্ত আগেও যে আমি তার ভেতরে বসেছিলাম, এই ক্ষণিকের মধ্যেই যেন রূপক মনে হলো। চচ্চরে গরম, কপাল থেকে ঘামের বন্যার মতো ঝরছে। ভাবলে সিংভাবে হেঁটে চললাম স্টেশনের প্রান্তে। নিচে নেমে এসে এগিয়ে গেলাম রিক্সা স্ট্যান্ডে। একটা লম্বা শেডের তলায় দু কলাম বরাবর অজস্র রিক্সা দাঁড়িয়ে আছে। একজন একজন করে মানুষ তারা নিয়ে চলে যাচ্ছে গন্তব্যের দিকে। দুর্বল পায়ে হেঁটে এসে রোয়ের সামনে থাকা রিক্সাওয়ালাটাকে জিজ্ঞেস করলাম, 203 পুকুর যাবেন? লোকটি আমার দিকে তাকিয়ে কি যেন ভেবে আঙুল দিয়ে দুটো রোয়ের পরের রিক্সাটার দিকে চিহ্ন আঁকল। বিগত 4 বছর ধরে খড়দা অঞ্চলের সমস্ত রিক্সা ইলেকট্রিকে চলে। রিক্সাওয়ালাদের খুব সুবিধা হয়, প্যাডেলও করতে হয় না, যাত্রীদেরও সুবিধা হয়, তারা চটজলদি তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। খান দুয়েক রিক্সাওয়ালারা যাদের ওইটুকু অর্থও ব্যয় করার মতো ক্ষমতা নেই যে তারা টাকা দিয়ে একটা ইলেকট্রিক মোটর কিনবে, একমাত্র তারাই প্যাডেল মেরে রিক্সা চালায় এই জায়গায়। বলাই বাহুল্য, কেউ খুশি হয়ে ওদের রিক্সায় ওঠে না। লোকটি যেই রিক্সার দিকে আঙুল তুলে দেখালো সেই রিক্সাটা ওই রকম। কিন্তু আমার বেশ অদ্ভুত লাগলো, যারা এখনও প্যাডেল করে রিক্সা চালায় তারা সবাই খুবই বৃদ্ধ হয়, নিজেকেই ওইভাবে বাঁচতে হয়, তাই ইলেকট্রিক মোটর কেনার ক্ষমতা নেই। এক্ষেত্রে এই লোকটা কিন্তু ব্যতিক্রম। বয়স 50-এর অনেক নিচে, কালো চুল, কাঁধে গামছা, শরীরের গঠন পেটানো। এই কেন প্যাডেল করে রিক্সা চালাচ্ছে? বেশি সময় নষ্ট করলাম না। বাড়ি যাওয়ার এমনিতেও কোনো তাড়া ছিল না। দিনের পর দিন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি আর হতাশ হয়ে ফিরছি। এমন কোনো রাজকার্য উদ্ধার করে নেব না জলদি বাড়ি পৌঁছে। উঠে গিয়ে বসলাম রিক্সায়। এই লোকটি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? 203 পুকুর। কোনো কথা না বলে রিক্সায় উঠে প্যাডেল মারতে শুরু করলো সে। শেডটা থেকে বেরিয়ে বাম দিকে ঘুরিয়ে মেইন রোডে উঠে এলো। খড়দার মেইন রোড সবসময় গ্যাঞ্জাম, প্রতিদিন জ্যামে আটকে থাকে রাস্তা। তবে এখন দুপুর হওয়ায় সেরকম ভিড় নেই। লোকটা আবার শুধালো, কোথায় যাবেন? অদ্ভুত, আগের বার শোনেনি নাকি? 203 পুকুর। এবার লোকটা মুখ ফিরিয়ে আমার পায়ের দিকে তাকিয়ে বলল, পাটা ঢুকিয়ে বসুন, লেগে যাবে। কি বলছে লোকটা? রিক্সায় পা বার করে কে বসে? তাও ভদ্রতা দেখিয়ে বললাম, হ্যাঁ তা তো বসেছি। লোকটা আবার মুখ ফিরিয়ে প্যাডেল মারতে থাকে। খানিকক্ষণ পর ছটপটের ভঙ্গিতে আবার লোকটা পেছন ঘুরে আমার পায়ের দিকে তাকিয়ে বলল, পাটা ভেতরে ঢুকিয়ে বসুন। তখনও প্যাডেল করে যাচ্ছে লোকটা। চলমান রিক্সার চালক পিছন ফিরে ফিরে আমায় অদ্ভুতভাবে আরও 3 বার একই কথা বলল। প্রত্যেকবার যেন তার স্বরে বিরক্তি ভাবটা বেশি। আমি শেষবারের বার প্রায় রেগেই বললাম, হ্যাঁ ঢুকিয়েই বসে আছি, দেখতে পাচ্ছেন না নাকি? তারপর লোকটা আবার আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? আর পারলাম না থাকতে, চিৎকার করে বললাম, 203 পুকুর। লোকটার সামনে ফিরে রিক্সা চালাতে লাগলো।
এতক্ষণে আমি বুঝে গেছি বিষয়টা। লোকটা ভয়ানক রকমের ছিটগ্রস্ত। প্রথম রিক্সাওয়ালার কথা মাথায় আসতেই দ্বিগুণ গরম হয়ে গেল মাথাটা। নিশ্চয়ই ওদের সবাই জানে যে এই ব্যক্তি কেমন। ইচ্ছে করে আমায় এর কাছে উঠতে বলল। মনে মনে খিস্তি করে যাচ্ছি দুজনকেই। জীবনে হেন পরিস্থিতি, আর তার মাঝখানে একজন পাগলের রিক্সায় উঠে আমি বাড়ি যাচ্ছি। আমি ধরেই নিয়েছি ও আবার পেছন ঘুরে আমায় আবার বলবে, দাদা কোথায় যাবেন? তখনই আমি নেমে যাব। আমার বাড়ি যদিও স্টেশন থেকে অনেকটাই দূর, হেঁটে নেব এই গরমে, তাও ভালো এই পাগলের প্রলাপ শোনার থেকে। যে যা নিজের যৌবনের জ্বালায় ভুগছে, আমি পলিটিক্যাল কারেক্টনেস দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে। কিন্তু লোকটা আর ফিরছে না। এবার আমি ভালো করে লক্ষ্য করলাম লোকটাকে। সাইড দিয়ে যতটুকু দেখা যায় দেখতে পাচ্ছি খুব শক্ত হাতে সে হ্যান্ডেলটা ধরে আছে, কিন্তু তাও ওর হাত ঈষৎ কেঁপে চলেছে। খানিক পরেই বুঝতে পারলাম যেন কোনো তরঙ্গ বয়ে যাচ্ছে ওর শরীরে। লোকটা কোনো মতে স্বাভাবিক থাকার চেষ্টা করে যাচ্ছে প্যাডেল চালাতে চালাতে। অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি, একবারও ফেরেনি লোকটা। আমার চোখে জল জমাট হয়েছে। এভাবে কেউ আমায় বর্তমান জীবনে টনক নড়াতে পারেনি। চোখের সামনে দেখছি একজন পাগল মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে সে যেন তার ব্যবহারগুলো আমার উপর না করে। তার মস্তিষ্কে সেই বিশাল যুদ্ধ শুরু হয়েছে, সেটা যেন আমি বাইরে থেকেই দেখতে পাচ্ছি। ওই ব্যবহারগুলো করার জন্য তার শরীর মোচড় দিয়ে উঠছে, অথচ কি বিশাল রকমের স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রেখে সে লড়ে যাচ্ছে তার নিজের সাথেই। যেন তার দুটো সত্তা একসাথে বিরাজ করছে। যেন তার এক হাতে ছুরি নিয়ে সে নিজের গলার সামনে ধরে আর এক অন্য হাতে সেটাই সরানোর আমরণ চেষ্টা করে যাচ্ছে। আফসোস হচ্ছিল বিশাল। এভাবে চিৎকার করাটা মোটেই উচিত হয়নি। শুনে নিতাম কথা, হ্যাঁ হ্যাঁ করে যেতাম খালি। কি এমন মহাভারত অশুদ্ধ হতো? হাড়ি পুকুরের কাছাকাছি আসতে রাস্তার পাশে কিছু রিক্সাওয়ালারা দাঁড়িয়েছিল। আমাদের দেখে সবাই মুচকি মুচকি হেসে উঠল। বেশ বুঝতে পারলাম তাদের হাসির খোরাক সে নয়, আমি। একজন চেঁচিয়ে বলল, কিরে ওস্তাদ, এখন রিক্সা চালাচ্ছিস নাকি রে? ভালো করে দেখছিলাম আমি আমার চালককে। খুব কষ্টে একটা নরম হাসি হেসে সে মাথার ওপর নিচে দোলালো। তখনই হয়তো প্রথম জলের ফোঁটা আমার চোখ থেকে রিক্সার পাদানিতে এসে পড়ল। কত লড়াই, কত মানুষ লড়ে যায় প্রতিদিন। সবাই খালি মেতে থাকে ক্ষমতাশালী লোকেদের লড়াইয়ে। চোখ খোলা রাখলে তারা দেখতে পেত আসল লড়াই আসলে কি। সব থেকে কঠিন লড়াই বোধহয় নিজের সাথেই হয়। যেমন আমি জানি যেই চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি রোজ রোজ, সেটা আদতেও নিজের ইচ্ছেতে করছি না, করছি দুটো টাকার জন্য, বাড়িতে বাধ্য ছেলের তকমাটা পাওয়ার জন্য। এসব তো সবাই বলে। উপলব্ধি করলাম আমার আসল লড়াইটাও আমার নিজের সত্তার সাথেই। আমি জানি আমি এই চাকরি করতে চাই না, এইটা আমার একটা সত্তা। আরেকটা সত্তাও আমার ভেতরে রয়েছে, যা আমাকে প্রতিনিয়ত এটা বুঝিয়ে যাচ্ছে যে এই সময় দাঁড়িয়ে আমার মতো একটা লোয়ার মিডল ক্লাস বাড়িতে টাকাটা খুব দরকার। শিল্প করে বেশি পয়সা আসবে না। আমার এই বিষয়ে কোনো পড়াশোনাও নেই, আর সব থেকে বড় কথা, আমি অত ভালো শিল্পীও নই। আমার থেকে অনেক ভালো ভালো শিল্পী
রোজ ডুকরে ডুকরে মরছে এই শহরের বুকে। সেখানে দাঁড়িয়ে নিজেকে স্বপ্নের পেছনে ছুটতে বলাও অপরাধ। আমার এই দুই সত্তা সর্বক্ষণ আমার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে সমাজে, নইলে কবে কোন চুলে ভেসে যেতাম তার হিসেব নেই। অবশেষে 203-এর পুকুরের সামনে এসে লোকটা রিক্সা থামালো। আমি নামতে যেন ওর মুখে একটা স্বস্তি ফিরে এলো। আমি কোনো কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। পকেটে শেষ 20 টাকা বের করে লোকটার হাতে দিলাম। স্টেশন থেকে এখানের ভাড়া 15 টাকা, তবে যারা পায়ে চালিয়ে আসে তারা মাঝে মাঝেই 20 টাকা বেশি চেয়ে বসে। স্বাভাবিকভাবেই আমি ফিরে হাঁটতে শুরু করব, দেখলাম লোকটা তার পকেটে হাত ঢুকিয়ে অনেকক্ষণ ধরে কি খুঁজছে আর বার করবার চেষ্টা করছে। পারলাম না যেতে। কোনো এক বসে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। লোকটা পকেট থেকে হাত বার করে 5 টাকার একটা কয়েন আমার হাতে দিল। মনে হয় আমার 20 টাকা ছাড়া ওর কাছে আর কোনো পয়সা নেই। আর একটু সময় নষ্ট করল না লোকটা। মুখ ফিরিয়ে আবার প্যাডেল করে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কোনো এক অন্য গ্রহে মিলিয়ে যেতে যেতে আমি হাঁটতে শুরু করলাম। বাড়িতে ঢুকতেই হয়তো মা জিজ্ঞেস করবে, কেমন হলো ইন্টারভিউ? কি আর বলবো, ভালো হয়নি, দেখি কি হয় পরে, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। আর তখন হয়তো মা বলবে, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আর দরজা বন্ধ করে উপরে চলে যাবে। স্কুল, কলেজ কিংবা অফিস, যখনই আপনি হন্তদন্ত করে সকালে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে কোনো রকমে বাথরুম সেরে মুখে কিছু গুজে বাড়ি থেকে বেরিয়ে রিকশায় উঠে গাটা এলিয়ে দিয়ে বলেন বাস স্ট্যান্ড কিংবা রেলওয়ে স্টেশন যাব, তখনই জীবন ঘটে আপনার সাথে। গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এরকম কন্টেন্ট নিয়ে শীঘ্রই ফিরব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।